ওয়েলকাম টু এক্সাম কমরেডস। আমি তোমাদের অমিত স্যার আরও একবার তো চলে এসেছি তোমাদের সঙ্গে, তোমাদের কাছে একটা নতুন ক্লাস নিয়ে, সংবাদ ভিত্তিক প্রতিবেদন। সেই সংবাদ ভিত্তিক প্রতিবেদন আগে তোমরা একটা ক্লাস পেয়েছো, এবার আমরা এই ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তা ডাব্লিউবিপি কলকাতা পুলিশের মেন সেট প্রস্তুতি চলছে। এই মেন সেট প্রস্তুতি এক্সাম কমরেডসের পক্ষ থেকে তোমাদের বিভিন্ন ক্লাস প্রোভাইড করা হচ্ছে। সেই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো ইউটিউবে, এবং যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখবেই, যারা নতুন আছো এই চ্যানেলে তারা তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখো, প্রতিটা ক্লাস তোমরা দেখো। বিভিন্ন টিচাররা তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছেন, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো এবং তার সঙ্গে সঙ্গে লাইক করো যদি ভিডিও ভালো লেগে থাকে। ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সেগুলোকে লাইক করবে এবং কমেন্ট সেশনে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো, এবং তোমাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তার সাথে সাথে তোমরা এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা সাবস্ক্রাইব করছো, সেই চ্যানেলটা তোমরা সবার মধ্যে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দাও, এবং তারাও উপকৃত হবে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে, এবং তারাও ভালোভাবে আর কি এই পরীক্ষার মেন সেট প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, এই যে মেন সেট প্রস্তুতি, এই মেন সেট প্রস্তুতি আমরা শুধুমাত্র ইউটিউব চ্যানেলেই সীমাবদ্ধ নেই। এই মেন সেট প্রস্তুতি আমরা টেলিগ্রাম গ্রুপেও ছড়িয়ে দিয়েছি। এই টেলিগ্রাম গ্রুপে যেটা চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এই জয়েন হয়ে গেলে তোমরা ফ্রি সেশনে এই ক্লাসগুলো পাবে। এবারে শুধু প্রিলিমস নয়, রুটিন মাফিক মেন্সের ক্লাস, ঠিকই তাই, রুটিন মাফিক মেন্সের ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে এক্সাম কমরেডসের পক্ষ থেকে। সেই রুটিন মাফিক ক্লাস তোমরা তো ফলো করবেই, তার সঙ্গে সঙ্গে এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করলে তোমরা এখান থেকে পিডিএফ আকারে সমস্ত নোটস পত্র পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই সেশনে চটপট তোমরা জয়েন করে যাও। এবং আজকে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সংবাদ ভিত্তিক প্রতিবেদন, তার একটা নতুন টপিক নিয়ে। আগের দিন যে টপিকটা আলোচনা করেছি সেটা তো তোমরা হয়তো বুঝেছো বা তোমরা দেখছো সেই ভিডিওটা বারবার। যদি কোনো রকম অসুবিধা থাকে সেগুলো তোমরা বলবে আমাদেরকে। তবে একটা জিনিস বলে রাখি, এই যে প্রতিবেদনটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন, এটা তোমরা সবাই মোটামুটি জানো, প্রতিদিন দেখো নিউজ পেপার, খবরের কাগজে যে প্রতিবেদনগুলো সাধারণত বেরায়, সেই প্রতিবেদনগুলো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে আমরা আগের যে প্রতিবেদনটা আলোচনা করেছি সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেখানে যেভাবে আর কি একটা নিউজ পেপারে খবর বেরায়, একটা সংবাদ পরিবেশন করা হয় সংবাদপত্রে, ঠিক সেরকম ভাবেই কিন্তু এখানে লিখতে হবে। প্রতিবেদন দু রকমের আছে তোমাদের, একটা হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, একটা সম্পাদকীয় প্রতিবেদন। এই সম্পাদকীয় প্রতিবেদনটা কিন্তু এই পরীক্ষা তোমাদের নেই, তোমাদের আছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন। তাই জন্য সংবাদপত্রে যে প্রতিবেদনটা প্রকাশ করা হয় সেই প্রতিবেদন, সেই ধরনের প্রতিবেদন কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি তো ক্লাসে করাবোই, তার সঙ্গে সঙ্গে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে। এবং সব থেকে ভালো হয় যেটা আমি বলে দিই সেটা হচ্ছে যে প্রতিদিন কিন্তু তোমরা খবরের কাগজ পড়ো। খবরের কাগজ পড়লে তোমাদের ভাষা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, কোন কোন শব্দ ব্যবহার করছি, কোন কোন শব্দ ব্যবহার করব, কোনগুলো ব্যবহার করব না, সেইগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। তারপর তো আমি আছি তোমাদের সঙ্গে, অমিত স্যার, আমি ক্লাসে আলোচনা করব সংবাদ ভিত্তিক প্রতিবেদন। দেখো, এই যে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, আগে একটা ক্লাস আমরা নিয়েছি, আজকে নেব হচ্ছে 2 নম্বর ক্লাস, অর্থাৎ সংবাদ ভিত্তিক প্রতিবেদনের 2 নম্বর ক্লাসে আমরা দেখছি কি দেখা রয়েছে, প্রশ্নটা কি রয়েছে, ডেঙ্গু মোকাবিলায় কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ডেঙ্গু মোকাবিলায় কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ডেঙ্গু একটা কমন ব্যাপার হয়ে গেছে আজকাল, প্রায় চারিদিকে শুনতে পাচ্ছি যে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য কি করণীয়, আমাদের কি করতে হবে, কি করা উচিত, সেই বিষয় নিয়ে আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদন আলোচনা করব। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু তোমরা ইউটিউবে এই চ্যানেলটা ফলো করছো, দেখছো ভিডিও, এবং তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য কিন্তু কালার চেঞ্জ করা হয়েছে। হেডিংটা একটা কালার দিয়ে করা হয়েছে, এবং বিশেষ প্রতিনিধি, স্থান, জায়গা, তারিখ, এইগুলো একটা কালারে করা হয়েছে, এবং চিঠি পুরো যে প্রতিবেদনটা সেটা কিন্তু একটা অন্য কালারে করা হয়েছে। এটা তোমাদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং বোঝার সুবিধার জন্য। কিন্তু তাই বলে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু এই ধরনের কালার কিন্তু বা রং ব্যবহার করবে না। তোমরা কিন্তু ব্ল্যাক অথবা ব্লু, এই দুটো কালি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো পরীক্ষার খাতায়। বোঝা গেল? দেখো, আজকে আমাদের টপিক কি, ডেঙ্গুর দাপটে বিপন্ন প্রাণ। এই যে শিরোনামটা দেওয়া হয়েছে, এই যে শিরোনামটা দিয়েছি আমি,
আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ডেঙ্গু মোকাবিলায় কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেই বিষয়ে একটা প্রতিবেদন লিখতে বলেছে। এবং এই প্রতিবেদনটা কি, হেডিং এ আছে, আমি আবার তুমি লিখে দিলাম, সংবাদ ভিত্তিক প্রতিবেদন। সেই সংবাদ ভিত্তিক প্রতিবেদন যখন দেব তার একটা হেডিং দিতে হয়, শিরোনাম। আমরা খবরের কাগজে দেখি না, একটা শিরোনাম থাকে, সেই শিরোনামটা কিন্তু আমরা দেবো ঠিক মাঝখান করে, খাতার মাঝখান করে। তাহলে আমি শিরোনামটা কি দিয়েছি? ডেঙ্গুর দাপটে বিপন্ন প্রাণ। এবার তোমরা যদি মনে হয় এর থেকে আরো কিছু অন্যরকম শিরোনাম দিতে পারবো, তাহলে দিতে পারো, সেটা দেওয়া যেতেই পারে। শিরোনাম কিন্তু আলাদা আলাদা হবে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু ডেঙ্গুর ব্যাপারটা যেন থাকে, কথা ডেঙ্গু কথাটা যেন শিরোনামের মধ্যে থাকে। তারপরে বাঁ দিকে কি লিখবো? আচ্ছা, তোমরা কিন্তু লাইনটা মেনটেন করবে, কিন্তু এই দেখো সব কিন্তু একই প্যারালাল ভাবে লাইনগুলো পরপর গেছে, এটা কিন্তু মেনটেন করতে হবে। খাতার এই পাশটা তোমরা কিন্তু মুড়ে দিচ্ছ, মুড়ে নিয়ে প্রতিবেদন লিখতে শুরু করছো, ঠিক এরম ভাবে। কি লিখছি? বিশেষ প্রতিনিধি, নিজস্ব সংবাদদাতাও লেখা যায়, বিশেষ প্রতিনিধি লেখা যায়, যে কোনো একটা লিখবে। স্থান কেন লিখবো না? জায়গার নাম কিন্তু দেওয়া উচিত নয়, জায়গার নামটা আমরা দেবো না। আমরা সচরাচর দেখি নিউজ পেপারে যে খবরগুলো বেরায় সেখানে আমরা দেখি জায়গার নাম দেওয়া থাকে, কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন কিন্তু জায়গার নামটা এইভাবে ব্যবহার করব, ক স্থান বা খ স্থান বা গ স্থান, অথবা স্থানের বদলে আমরা এলাকা কথাটাও লিখতে পারি। বোঝা গেল? তারপরে একটা কমা থাকছে, এখানেও বিশেষ প্রতিনিধির পরে কমা, তারপর ক স্থানের পরে কমা, তারপরে হচ্ছে তারিখ 18ই এপ্রিল। আচ্ছা, এইটা আমি রেখেছি এই কারণে বোঝানোর জন্য। দেখো, আমরা সাধারণত বলি কি 18ই এপ্রিল, বোঝা গেল? 18ই এপ্রিল বলি, কিন্তু এই কথাটা আমরা দেব, শুধু 18 এপ্রিল। এখন কিন্তু এই পয়লা বা 18ই বা 16ই, দোসরা, এই রা লা, এই যে ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু এখন আর চলে না, এখন আমরা লেখার মধ্যে লিখবো না। আমরা যদি নিউজ পেপার ফলো করি সেখানেও দেখবো কিন্তু এই একই ধরনের ভাবে করা আছে, 18 এপ্রিল বা 13 জুন এরকম আর। শুধু সংখ্যাটা, তারপরে ব্যাপারটা থাকবে না, তারপরে হচ্ছে মাস, এপ্রিল, যেহেতু এপ্রিল মাস চলছে সেজন্য এপ্রিল। আর এই তারিখটা যেদিন তোমরা পরীক্ষা দেবে, মেন্সের পরীক্ষা যেদিন তোমরা দেবে সেই দিনের তারিখটা কিন্তু দিতে হবে। ধরো মেন্সের পরীক্ষা যদি তোমাদের, আমি ধরে নিলাম কথার কথা, যে ধরো জুন মাসের 10 তারিখে হবে, তাহলে আমরা লিখবো 10ই জুন নয়, 10 সংখ্যায় লিখবো জুন কথাটা, তারপরে একটা কোলন দেব, এই যে বিসর্গর মতন চিহ্ন, এই বিসর্গর মতন চিহ্নর এইটা আমরা দেব না, এই ড্যাশটা এটা দেব না, বোঝা গেল? শুধুমাত্র কোলন এরকম বিসর্গ চিহ্ন মতো। কি লেখা আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে ডেঙ্গু একটি, আচ্ছা তারপর থেকে কিন্তু পাশ থেকে শুরু করব, কখনোই কিন্তু নিচ থেকে নয়। এই যে তারিখটা দিলাম তার পাশ থেকে শুরু হবে, এরকম কোলন দিয়ে তারপরে শুরু হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে ডেঙ্গু একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা, প্রধান জনস্বাস্থ্য সমস্যা, জনস্বাস্থ্য সমস্যা, সত্যি একটা প্রধান সমস্যা এই ডেঙ্গু। প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে এই ধরনের সমস্যা। চারদিকে এই যে এত মশার দৌরাত্ম্য, তার ফলে ম্যাক্সিমাম লোকেরই প্রায় কোনো না কোনো সময় আর কি ডেঙ্গু হচ্ছে। এটি একটি ভাইরাস ঘটিত রোগ, আমরা জানি সাধারণত এটা, যে ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত। সেটা কি? স্ত্রী এডিস মশা থেকে হয়, স্ত্রী এডিস মশা দ্বারা এটি বাহিত হয়। তাহলে স্ত্রী এডিস মশা সেটা বহন করে আনে, মানুষের শরীরে বসছে এবং সেই ভাইরাসটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে, তার ফলে ডেঙ্গু হচ্ছে। যে কোনো বয়সের মানুষের এই রোগ হয়। সাধারণত ডেঙ্গুর 4টি ভাইরাস আছে, 4টি, যে কোনো বয়স, এটা কিন্তু বয়সের কোনো ব্যাপার না যে মাঝবয়সী বলে তার ডেঙ্গু হবে, ছোটদের হবে না, এরকম কোনো ব্যাপার না, সবার
ছোটদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে, মাঝবয়সী লোকদেরও হচ্ছে, সবার, বয়স্কদেরও হচ্ছে। এই যে 4টি ভাইরাস, এই 4টি ভাইরাসের মধ্যে দুটো কিন্তু খুব মারাত্মক ভাইরাস, যে দুটি প্রভাবেই কিন্তু এটা হয়। কি কি? ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এই 4টে ভাইরাস রয়েছে। এই ভাইরাসগুলোর মধ্যে ডেন 2 ভাইরাস আর ডেন 4 ভাইরাস খুবই মারাত্মক। তাহলে আমরা যখন এই প্রতিবেদনটা লিখছি তখন ডেঙ্গু সম্পর্কে একটা সাধারণ ধারণা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কিন্তু প্রশ্নটা কি ছিল, ডেঙ্গু মোকাবিলায় কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে, এই ধরনের ব্যাপার কিন্তু নয়। এটা প্যাসেজটাকে, এই প্রশ্নটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ডেঙ্গু মোকাবিলায় কি ব্যবস্থা আমরা নিতে পারি তার বিষয়ে একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন। সেই কারণে ফার্স্টে ইন্ট্রোতে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি আলোচনা করছি, ডেঙ্গু সম্পর্কে একটা ধারণা, বেসিক ধারণা আমরা দিয়ে দিচ্ছি, তারপর বিস্তারিত আলোচনায় যাব। আর সংবাদ ভিত্তিক প্রতিবেদন সবসময় 3টে প্যারাগ্রাফে লিখবো আমরা। তাহলে প্রথম প্যারাগ্রাফ এটা হলো। আচ্ছা, এই যে ডেন 2 আর ডেন 4, এই যে ভাইরাস, খুবই মারাত্মক ভাইরাস বলে দিয়েছি আমি, এখানে লিখেছি খুবই মারাত্মক। এই ভাইরাস দ্বারা কি হচ্ছে, হেমোরেজিক ফিভার, এই হেমোরেজিক ফিভারটা হচ্ছে। নেক্সট প্যারাগ্রাফ, এডিস মশা প্রধানত দিনের বেলায় কামড়ায়, শুনে হবে। হ্যাঁ, এডিস মশা দিনের বেলা। তাহলে ডেঙ্গুর মশাটা কিন্তু রাতের বেলা বলে কোনো ব্যাপার নয়, রাতের নয়, এটা হচ্ছে দিনের বেলায় এই মশা কামড়ায় এবং তার দ্বারাই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয় মানুষ। রোদ ওঠার 2 ঘন্টা পর্যন্ত এবং বিকেলে কামড়ানোর প্রবণতা বেশি। তাহলে রোদ ওঠার 2 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টার মধ্যে, আর হচ্ছে বিকেল বেলা কিন্তু এই ডেঙ্গুর মশা কামড়ানোর একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করি। এই মশা কামড়ানোর 3 থেকে 14 দিনের, 3 থেকে 14 দিনের মাথায়, 3 থেকে 14 দিন খুব ভাইটাল একটা সময়। এই 3 থেকে 14 দিনের মাথায় মানব দেহে ডেঙ্গুর লক্ষণ। তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোতে বললাম যে ডেঙ্গু কি বা ডেঙ্গুর ভাইরাস কি, এই ব্যাপারে আলোচনা করলাম। এবার এই ডেঙ্গুর মশা কখন কামড়ায় এবং সেটা থেকে মানবদেহে তার লক্ষণ কবে ফুটে ওঠে সেই বিষয়টা বললাম। কি হয় এতে, প্রচন্ড জ্বর ও যন্ত্রণা কমানোর জন্য প্যারাসিটামল ব্যতীত অন্য ওষুধ বাঞ্ছনীয় নয়, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রচন্ড জ্বর এবং যন্ত্রণা হয়, এটা হচ্ছে সিমটমস, এর উপসর্গ, যে প্রচন্ড জ্বর হবে এবং যন্ত্রণা হবে, গা হাত পা ব্যথা। এর জন্য বলছে প্যারাসিটামল ব্যতীত, মানে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ কিন্তু কখনোই খাওয়া উচিত। জনৈক চিকিৎসক, আমরা লিখবো, কোনো চিকিৎসকের কিন্তু নাম দেব না, জনৈক চিকিৎসক এ বিষয়ে মন্তব্য করেছেন। এই যে কথাটা আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদনে কি দেখি, কারোর একটা বাইট বা মন্তব্য কিন্তু আমরা দেখি, যে বিষয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়ের আধিকারিক বা সেই বিষয় নিয়ে গবেষণা করেছে এমন কেউ, বা সেই বিষয়ের কোনো ডাক্তার বা চিকিৎসক আর কি, তারা যে বিষয়টা নিয়ে যেটা বলছেন আর কি, সেইটা আমরা কিন্তু আমার লেখার মধ্যে রাখছি। এবার সেই কারণে তাদের নাম আমরা কিন্তু সরাসরি দেবো না, যতই নাম জানা থাকুক না কেন, আমরা এরকম লিখবো, জনৈক চিকিৎসকের মতে, জনৈক ব্যক্তির মতে, জনৈক গবেষকের মতে, এরকম কথাটা কিন্তু আমরা ব্যবহার করব। যখন লিখবো তার মন্তব্যটা, তখন কিন্তু আমরা কোটেশন দিচ্ছি একটা, দেখো এখানে কোটেশন দেওয়া আছে। সঠিক সময় এবং যথাযথ চিকিৎসা না করতে পারলে ডেঙ্গু রোগ মারাত্মক হতে পারে, এটা কিন্তু বলছেই জনৈক চিকিৎসক। কারোর একটা মন্তব্য দিতে হয়, বক্তব্য দিতে হয়, সেটা কিন্তু আমরা এইভাবে দিলাম, বোঝা গেল। নেক্সট,
লাস্ট প্যারাগ্রাফ। তাহলে প্রথম দুটো প্যারাগ্রাফ আমরা আলোচনা করেছি, এবার শেষ প্যারাগ্রাফে দেখো কি বলছি। ডেঙ্গু মোকাবিলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পুরসভা ও পৌরসভা ও পৌরসভা এলাকায় এমনকি পঞ্চায়েত এলাকাতেও সরকারিভাবে সচেতন করা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাহলে সরকার পক্ষ থেকে যত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে যে ডেঙ্গু কিভাবে মোকাবিলা করা যায়, সেটা পুরসভা এলাকা হতে পারে, পৌরসভা এলাকা হতে পারে, আবার পঞ্চায়েত এলাকা, সব জায়গায় কিন্তু জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে। মাইকিং করে হোক, পোস্টার দিয়ে হোক, বা লিফলেট বিলি করে হোক, সচেতন করা হচ্ছে। এবার এই সচেতন তো করা হলো, সরকারিভাবে সচেতন তো করা হলো, তার জন্য উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। এবার এই এত কিছুর মধ্যেও কি করতে হবে না, নিজেদেরকেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম মশারি, মশার তেল, মশার ধূপ ব্যবহার করতে, যতটা পারা যাবে মশারির ভেতরে থাকা যায়। যে সময় আর কি এই মশাগুলো কামড়ানোর একটা প্রবণতা থাকে, সেই সময়টা যতটা পারা যায় মশারির ভেতর থাকা, অথবা মশার তেল সবসময় তার মশারির ভেতর থাকলে আর কাজকর্ম কে করবে, এটা তো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই সেই জন্য মশার তেল, মশার ধূপ এগুলো ব্যবহার করতে হবে। আর একটা জিনিসও করা যাবে, সেটা হচ্ছে কি বাড়ির আশেপাশে জমা জল পরিষ্কার করতে হবে। টবের মধ্যে রাখা হোক, কোনো পাত্রের মধ্যে রাখা হোক, সেই জলগুলো মানে বদ্ধ জায়গায় যে জলটা জমে আছে সেই জলটা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু এর থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। কারণ এটি কারণেই করতে হবে যে দেখতে হবে জল যেন না জমে। তার কারণ এই যে মশার লার্ভা, এই মশার লার্ভাগুলো সাধারণত জমা জলেই তৈরি জন্ম নেয়। এই মশার লার্ভা ধ্বংস করে দিতে হবে এইভাবে। জল যদি জমে থাকে তাহলে সেখানে তো মশার লার্ভা হবেই। সেই জন্য মশার লার্ভা যাতে না জন্মাতে পারে সেই জন্য সেই জলগুলোকে ফেলে দিতে হবে। যেখানে যে পাত্রেই জল জমে থাকুক না কেন সেগুলোকে ফেলে দিতে হবে। জল যেন না জমে সেটা কিন্তু খেয়াল করতে। এই রোগের উপসর্গ থাকলে কি করতে হয়, এসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না কিন্তু। তার মানে এই যে ডেঙ্গু রোগের উপসর্গ যদি থাকে তাহলে এসপিরিন জাতীয় ওষুধ কোন রকম ভাবে খাওয়া যাবে না, রোগীকে দেওয়া যাবে না। বিভিন্ন গণমাধ্যমে জনগণকে সচেতন করতে হবে, এটা তো করা হচ্ছেই। গণমাধ্যমগুলোতে সচেতন করা হচ্ছে, বেতারের মাধ্যমে সচেতন করা হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে সচেতন করা হচ্ছে, খবরের কাগজের মাধ্যমে সচেতন করা হচ্ছে। পরিবেশ উন্নত করতে পারলে মানে অর্থাৎ বলা হচ্ছে যে এই যে বিভিন্ন গণমাধ্যমে জনগণকে সচেতন করে পরিবেশ উন্নত করতে পারলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে, তাহলে সচেতন হওয়াটা কিন্তু খুবই জরুরি। সচেতন যদি আমরা হতে পারি তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। বিশেষ করে একটা প্রধান সমস্যা যখন চলছে পশ্চিমবঙ্গে এই ডেঙ্গু, এর হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই সমস্ত সতর্কতাগুলো যদি অবলম্বন করতে হবে। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে কিভাবে প্রতিবেদন লিখতে হয়। ক্লাসে তো আমি আলোচনা করছি, আগামী দিনেও আমি আরো নতুন কোনো টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে এবং সেগুলো নিয়ে আলোচনা করব। বেসিক ব্যাপারটা তোমরা মোটামুটি শিখে গেলে এবার টপিক হয়তো এইগুলো নাও আসতে পারে, যাই টপিক দিক না কেন তোমরা লিখতে পারবে। কিভাবে লিখতে হয় সেই লেখার ধরনটা যদি আমি শিখে যাই তাহলে যেই টপিক দিক না কেন সেই টপিক সম্পর্কে আমরা লিখতে পারবো। এবার হচ্ছে কি না, তোমরা হয়তো বলবে যে স্যার আপনি তো বলে দিলেন যে যেই টপিক দিক না কেন লিখতে হবে, যদি আমরা না জানি সেই টপিকটা, সেই জন্য কি করতে হবে? সেই জন্য হচ্ছে ক্লাস তো ফলো করবেই, তার সঙ্গে সঙ্গে খবরের কাগজটাও পড়তে হবে। খবরের কাগজ পড়ে যদি তোমরা নিজেদেরকে আপডেট রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো টপিকই তোমাদের কাছে লেখা খুব সহজ হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে আজকে এই অবধি থাকলো ক্লাসে। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার আমি হাজির হব তোমাদের সামনে, নতুন বিষয় আলোচনা করব।
শূন্য থেকে শুরুর কথা যেটা আমরা বলেছি, আমাদের এক্সাম কমরেডসের পক্ষ থেকে বলা হয়েছে শূন্য থেকে শুরু। সেই শূন্য থেকে শুরুই আমরা করেছি তোমাদেরকে শেখানোর জন্য, তোমাদেরকে মেন্সের প্রস্তুতি করানোর জন্য, এবং তার সঙ্গে তোমরা যাতে এই পরীক্ষায় ভালোভাবে প্রথম এক চান্সেই ক্র্যাক করতে পারো, সেই লক্ষ্যে কিন্তু আমরা লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। আরো একবার বলে দিই, তোমরা এই চ্যানেলটা ভালো করে ফলো করো। এই চ্যানেলের যে ভিডিওগুলো আসছে আগামী দিনে সেগুলো ভালো করে দেখো, প্রতিটা ক্লাস ভালো করে দেখো, কমেন্ট করার থাকলে কমেন্টে জানাও, লাইক শেয়ার করো। তার সঙ্গে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তোমরা যে দেখতে পাচ্ছ যে ফ্রি সেশন লেখাই রয়েছে, সেই ফ্রি সেশনে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের পিডিএফ আকারে নোটগুলো দেওয়া হচ্ছে, সেই নোটগুলো তোমরা কালেক্ট করতে পারবে তোমাদের সুবিধার জন্য। এবং মেন্সের প্রস্তুতি ভালোভাবে নাও, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক।